আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। সাথে আছি আমি নাহিদ জামান সোমা। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তেলের পর কমবে পরিবহন ভাড়াও, তবে আবারও বাড়ছে বিদ্যুতের দাম, জানিয়েছেন মন্ত্রীরা। ভাড়া কমাতে নারাজ পরিবহন নেতারা। পুলিশের গুলিতে বাঁশখালীতে কেউ মরেনি, দাবি শিল্পমন্ত্রীর। এমপি মোস্তাফিজ দুষলেন বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান লিয়াকতকে। দক্ষিণ এশিয়াকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর। সার্ক কৃষিমন্ত্রী সম্মেলন উদ্বোধন। গুম খুনের অবসানে জুলুমবাজ সরকার হটানোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এরশাদ বলেছেন, ইউপি নির্বাচনে এত প্রাণহানি নজিরবিহীন। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। তেলের দাম কমানোর ঘোষণার পরপরই আবারও বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, উৎপাদন এবং সঞ্চালন খরচের সঙ্গে সামঞ্জস্য আনতেই বিদ্যুতের দাম সমন্বয় করা হচ্ছে। এদিকে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, তেলের দাম যত টাকা কমবে পরিবহন ভাড়া তত পয়সা করে কমবে। গতকাল রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তারা। উৎপাদন খরচের সাথে সমন্বয় ও ভর্তুকি কমিয়ে আনতে গেল বছর বাড়ানো হয় বিদ্যুতের দাম। কারণ তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচ ছিল অনেক বেশি, কিন্তু বছর না ঘুরতেই বিশ্ববাজারে অব্যাহত পতনের ধারায় থাকা জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় সরকার। সেই হিসাবে বিদ্যুতের উৎপাদন খরচ কমে আসার কথা, কিন্তু তেলের দাম কমলেও বিদ্যুতের দাম না কমে উল্টো বাড়ানোর ব্যাপারে প্রতিমন্ত্রী দিলেন উৎপাদন ও সঞ্চালন খরচের সাথে সমন্বয়ের দোহাই। জেনারেশন করতে একটা পার্ট বিদ্যুতের খরচের মধ্যে, ট্রান্সমিশন আরেকটা খরচ, ডিস্ট্রিবিউশন করতে বাড়ি বাড়ি বিদ্যুৎ নেওয়া এটাও একটা খরচ। তো এই দুটা কষ্ট আর কমে না, ওই দুটাতে আমরা লস দিচ্ছি, যার কারণে এখানে ইনভেস্টমেন্ট বাড়ছে। সুতরাং আপনাকে একটু আগে বললাম যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গেলে কিন্তু রিজনেবল কস্ট করতে হবে। আমি বলি না, আমি একটা কথা সবসময় বলি, আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্ট আমি বৃদ্ধির কথা বলি না, আমি বলি রিজনেবল কস্ট। আমি বিদ্যুতের বৃদ্ধির কথা বলি না, আমি বলি রিজনেবল কস্ট, অর্থাৎ আপনার ইনকাম লেভেলের সাথে আমার কার্যক্রমের সাথে একটা রিজনেবল কস্ট হওয়া উচিত বিদ্যুৎটা। আমরা সেদিকে যেতে চাই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুতের লোডশেডিং নিয়েও কথা বলেন তিনি। জানান, এই পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও 3 বছর। এদিকে রাজধানীতে বিআরটিএ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, তেলের দাম কতটা কমানো হচ্ছে তার উপর নির্ভর করছে পরিবহনের ভাড়া কমানোর বিষয়টি। যদি প্রাইস তেলের দাম 1 টাকা কমে, তাহলে ভাড়াও 1 পয়সা কমে যাবে। এখন যত টাকা কমবে তত পয়সা ভাড়া কমে যাবে। এটাই নিয়ম, এটাই বিআরটিএর নিয়ম, এই নিয়ম অনুযায়ী চলবে। বৈঠকে তিনি আরো বলেন, উল্টো পথে যাতায়াতকারী আইন প্রণেতা বা প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাণিজ্যিকভাবে চলতে দেওয়া হবে না প্রাইভেট সিএনজি অটোরিকশা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে যোগাযোগ মন্ত্রী পরিবহন ভাড়া কমানোর কথা বললেও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি বলছে, ভাড়া শুধু তেলের দামের উপর নির্ভর করে না। বিভিন্ন যন্ত্রাংশের দাম ক্রমাগত বৃদ্ধিতে বাস ভাড়া কমানোর ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নয়। অন্যদিকে সরকার বাস ভাড়া কমাতে চাইলেও আদৌ তা মানা হবে কিনা এবং যাত্রী পর্যায়ে সুফল পৌঁছবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। গাড়ির বডি, চ্যাসিস, ইঞ্জিন সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে 3 বছরে। সুতরাং এই নিয়ে আমাদের ভাড়া সমন্বয় করার জন্য আমরা প্রস্তাব দেওয়ার অপেক্ষা ছিলাম। যেহেতু ইতিমধ্যে তেলের দাম কমানো হচ্ছে, সেহেতু আমরা বাস ভাড়া নতুন করে সমন্বয় করার জন্য, বাড়ানোর জন্য আমরা আর বলবো না। তবে বাস ভাড়াটা কমানো সম্ভব হবে কিনা, তেলের দাম কত কমে সেটা দেখে আমরা আমাদের ন্যাশনাল কমিটির সভা আহ্বান করে আমরা সিদ্ধান্ত নিব। সরকারের দুর্বল নীতির কারণে এই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যটা কিন্তু বন্ধ করা যাচ্ছে না। আজকে যে জ্বালানির মূল্য কমানোর কথা বলা হচ্ছে, আমাদের প্রশ্ন হলো এই জায়গায় এই জ্বালানির সুফল, মূল্য কমানোর সুফল কি দেশের আপামর জনসাধারণ পাবে, নাকি মুষ্টিমেয় কিছু গণপরিবহন মালিক এবং কয়েকটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মালিকের হাতে এই মুনাফাটা তুলে দিতে চায়? চট্টগ্রামের বাঁশখালীতে 4 জন পুলিশের গুলিতে মারা যায়নি দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, সেখানে ছড়া গুলিতে মানুষ মারা গেছে, কিন্তু পুলিশ ঘটনাস্থলে কোনো ছড়া গুলি ছোড়েনি। এদিকে হতাহতের জন্য বিএনপি নেতা এবং গন্ডামারা ইউপি চেয়ারম্যান লিয়াকতকে দায়ী করেছেন বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান।
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে আন্দোলনে 4 জন নিহত সহ ঘটনার তদন্ত চলছে, কিন্তু তদন্তের আগেই অজ্ঞাত কয়েক হাজার গ্রামবাসীর নামে মামলা করেছে পুলিশ। তদন্ত চলা অবস্থায় বিষয়টি নিয়ে আলোচনা হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর দাবি, পুলিশের গুলিতে মারা যায়নি কেউ। পুলিশের গুলি করা উচিত ছিল কিনা এবং গুলি করা হয়েছে কিনা এগুলি সবই তদন্তে আনা হবে, এবং কেন কিভাবে কি হলো এগুলো আনা হচ্ছে। কিছুটা যেটা বেরিয়ে আসছে, প্রাথমিক অবস্থা মনে হচ্ছে শুধু পুলিশের গুলিতেই মারা গিয়েছে, এখন যেটা দেখা যাচ্ছে না ছড়ার গুলিও ব্যবহৃত হয়েছে, তাহলে ছড়ার গুলি তার পুলিশ মানে নেই, গ্রামবাসী তো গুলিগুলো যদি করতে মামলা হবে না। তারপরও ওই দিন পুলিশের কোনো গাফিলতি থাকলে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। থাকে অন্যায়ভাবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। এদিকে ঘটনার দায় স্থানীয় বিএনপি নেতা লিয়াকতের বলে মন্তব্য করেছেন বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান। বিএনপির যে একজন নেতা লিয়াকত আলী বারবার জনগণকে, নিরহ সরল জনগণকে উস্কানি দিয়ে পুলিশকে এমনভাবে গারোয়া করে ফেলছিল যাতে এটা দা খিরিজ এবং অস্ত্রশস্ত্র নিয়ে তখন পুলিশের দিকে তারা গুলি ছুটছে। এটার জন্য সম্পূর্ণ দায়ী হলো ওই সন্ত্রাসী লিয়াকত। না, ওর সাঙ্গবাঙ্গ নিয়ে করছে। তবে যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত বিতর্ক আর প্রাণহানির ঘটনা, তাতে সরকার ওই এলাকায় প্রকল্পটি চালাবে কিনা এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদন করলে বিবেচনা করা হবে। আমরা অ্যাকচুয়ালি নির্ভর করছি প্রশাসন এবং যেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যে তদন্ত করছেন সেটা রিপোর্টের উপর বেসিস করে। তবে এটা তো ইনভেস্টমেন্ট হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে, তাদের জমিতে তারা বিদ্যুৎ বানাবেন, আমরা তার কাছ থেকে বিদ্যুৎ কিনব। ওনারা যদি ওখানে বিদ্যুৎ না বানাতে চান, অন্য জায়গায় চান, তাহলে আমাদের কাছে অ্যাপ্লাই করলে হয়তো আমরা সেটা চিন্তা ভাবনা করবো। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। 24 এপ্রিলের মধ্যে কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর খুনিতে গ্রেফতার না করলে 25 এপ্রিল সারা দেশে আধা বেলা হরতালের আলটিমেটাম দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। তনুর খুনিতে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেয় ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করা মিছিলটিকে দোয়েল চত্বরে পুলিশ বাধা দেয়। এই সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। হাইকোর্টের মোড়ে পুলিশ ফের বাধা দিলে সেখানে সমাবেশ করেন তারা। নেতারা বলেন, সরকার 24 এপ্রিলের মধ্যে তনুর খুনিতে গ্রেফতারে ব্যর্থ হলে পরদিন সারা দেশে আধা বেলা হরতাল ডাকা হবে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিম উদ্দিন সামাদ হত্যার ঘটনায় অজ্ঞাত 5-6 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সূত্রাপুর থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার সাহা। নিহতের পরিবারের সদস্যরা মামলা করতে অপারগতা প্রকাশ করাতেই পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। তবে নিহত নাজিম ব্লগার বা গণজাগরণের কর্মী কিনা এ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নাজিম উদ্দিন হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে নাজিম উদ্দিনের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বুধবার রাতে পুরন ঢাকার সূত্রাপুরের ইকরামপুর মোড়ে নাজিম উদ্দিনকে কুপিয়ে এবং মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দক্ষিণ এশিয়াকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করতে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দিয়েছেন সার্ক ফুড ব্যাংক এবং সার্ক সিড ব্যাংক দ্রুত বাস্তবায়ন করার জন্য। বৃহস্পতিবার সার্ক কৃষিমন্ত্রী সম্মেলন উদ্বোধন করে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। রাজধানীর স্থানীয় একটি হোটেলে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা হচ্ছে প্রায় 7.5 বছর পর অনুষ্ঠিত এই সম্মেলন ভূমিকা রাখবে এ অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা বলয় তৈরিতে। প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য খাদ্য পুষ্টি নিশ্চিতে কৃষি উন্নয়নের কোনো বিকল্প নেই। পরামর্শ দেন কৃষি গবেষণায় অর্জিত নিজ নিজ সাফল্যগুলোকে এ অঞ্চলের কল্যাণে পারস্পরিক বিনিময়ের। তার মতে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও দুর্যোগ পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা জরুরি। টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিতে স্বল্প দামে উন্নত বীজ সরবরাহ, ভূ উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো সহ 10টি সুপারিশ করেন প্রধানমন্ত্রী। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতির কৃষি প্রবর্তন, কীটনাশকের ব্যবহার হ্রাস এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার সম্প্রসারণ, কৃষি উৎপাদন খরচ হ্রাস করা, কৃষক পর্যায়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষি বিপণন ব্যবস্থা জোরদার, প্রান্তিক চাষিদের স্বার্থ সুরক্ষা।
শেখ হাসিনা বলেন, কোনো দেশের পক্ষে একা অনাহার ও অপুষ্টি দূর করা সম্ভব নয়, প্রয়োজন যৌথ উদ্যোগ। গুরুত্ব দেন আঞ্চলিক সহযোগিতার ওপর। আমরা দক্ষিণ এশিয়া থেকে ক্ষুধা দূর করতে চাই, আর তাহলে এই অঞ্চলের দেশগুলির মধ্যে আমাদের আরও বেশি সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আমরা এক দেশ অপর দেশকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারি, তার জন্য যৌথ উদ্যোগ আমাদের নেওয়া একান্তভাবে প্রয়োজন। যে কারণে আমাদের সার্ক সিড ব্যাংক যেমন করা উচিত, সার্ক ফুড ব্যাংকও অত্যন্ত জরুরি। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। গুম খুন থেকে বাঁচতে জুলুমবাজ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব অপহরণ এবং হত্যার বিচার এদেশে একদিন হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ক্ষমতার জোরে শহীদ জিয়ার মাজার সরানো হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। তেজগাঁ কলেজ শাখা সভাপতি আমিনুল ইসলাম জাকির গুমের 1 বছর পূর্তিতে নয়াপল্টন কার্যালয়ে দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। 1 বছরও ভাইকে ফেরত না পাওয়ায় এ সময় পরিবারের হতাশার কথা জানান জাকিরের ভাই। আমরা 4 ভাই, তার মধ্যে সে সবার ছোট, আরেক বোন। আমার আব্বা নাই, আমার আম্মু আজকে মৃত্যু শয্যা আছে, শুধু তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রযন্ত্র নাগরিকের নিরাপত্তা না দিয়ে নেমেছে ঘাতকের ভূমিকায়। রাজকোষের টাকা আত্মসাৎ করে বিদেশে জমা দেয়। আজকে আপনারা ওই যে পানামার যে চিত্র আপনারা দেখছেন, এর মধ্যে বাংলাদেশ ক্ষমতাসীন দলের অসংখ্য নেতার ইতিমধ্যে নাম চলে এসছে। তাই এই চাল জোচ্চুরি সরকার এর হাত থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে অনেক জাকির আমাদের কাছ থেকে নিরুদ্দেশ হয়ে যাবে। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা। সাবেক প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় হাজিরার নামে হয়রানি করা হচ্ছে। সরকারের বৈধতা না থাকায় সারা দেশে ধর্ষণ, হত্যা কিংবা আর্থিক লুটপাটেরও বিচার হচ্ছে না বলে অভিযোগ তার। আমরা জানি না সে বেঁচে আছে না বেঁচে নেই। তার পরিবারের সদস্যরা, তার বন্ধু বান্ধবেরা, তার সহকর্মীরা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়াও করতে পারছে না। মানুষের বিরুদ্ধে এটা হত্যার শামিল এবং এটা অত্যন্ত গুরুতর অপরাধ এবং এটার বিচার একদিন না একদিন হবেই। এই সরকার, জুলুমবাজ সরকার, তাদেরকে অবশ্যই বাধ্য করতে হবে যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে আমরা আমাদের অধিকারগুলোকে ফিরে পাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম অভিযোগ করে বলেন, সরকারের আজ্ঞাবহ এই কমিশন দেশের নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার খবর এই স্বাধীনতা ঘোষণা না হলে এই পার্লামেন্ট হইতো, আর এই পার্লামেন্টে না হইলে লুইকান আনা হইতো, আর লুইকান না আসলে এই ম্যাপটা আঁকতো। আমি শুধু একটা কথাই বলে যেতে চাই, এর পরিণাম ভালো হবে না। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রবৃদ্ধির হার 7% হলে বেকার যুবকরা বিদেশে পাড়ি দিতে গিয়ে কেন সাগরে ডুবে মরছে, এমন প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। ইউনিয়ন পরিষদের নির্বাচনে এত মানুষ মারা যাওয়ার নজির আর নেই বলেও মন্তব্য করেছেন এরশাদ। বৃহস্পতিবার বগুড়ায় পার্টির সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। প্রবৃদ্ধির হার 7%, সরকার গর্ব করে বলছে। কত মানুষ নৌকাতে পার হচ্ছে সমুদ্র, কত মানুষ সমুদ্রে ডুবে মরছে, কত মানুষ গণকবরের স্থান পাচ্ছে, সে খবর সরকার বলে না। উনি বলেন সব সুষ্ঠু নির্বাচন হয়েছে। 40 জন মানুষ করে নির্বাচন মারা গেছে আজ পর্যন্ত। নির্বাচনের পরে মানুষ মারা যাচ্ছে। মানুষের জীবনে কোনো মূল্য নাই। মানুষ ভোট দিতে যে লাশে ফিরে আসবে, এই নির্বাচন তো ওরা জীবনে দেখি না। দেশে প্রতি বছর 64,000 মানুষ যক্ষ্মায় মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতা আর অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনে ওষুধ প্রতিরোধী জীবাণু এমডিআর যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। সাধারণ যক্ষ্মায় আক্রান্তদের প্রায় শতভাগই সুস্থ হলেও এমডিআর যক্ষ্মায় আক্রান্তদের 30% মারা যাচ্ছেন।
6 মাসের ভিতরে একটু আদরও করতে পারি না আমার ছেলেরে, আমার মেয়েটারও কাছে নেমে আসতে পারি না। খুব কষ্ট লাগে আপা, কাউরে বলতে পারি না। 6 মাস আমি আর বলতে পারবো না। গোপালগঞ্জের আলিমিয়া এমডিআর যক্ষ্মায় আক্রান্ত হয়ে 4 মাস ধরে ভর্তি রয়েছেন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে। যক্ষ্মা শনাক্ত হওয়ার পর সমাজ ও সংসার থেকেই শুধু বিতাড়িত হননি, প্রিয়তমা স্ত্রীও চরম অবহেলায় ছেড়ে চলে গেছেন আলিমিয়াকে। আমার বাচ্চাটা 2 মাসের বাচ্চা যেদিনকে দুনিয়ায় আসে ওই দিনকে আমি দূরে দাঁড়ায় থাকি, আমি কোলেও নিতে পারিনি, স্ত্রীর কাছে কথা বলতে পারিনি, মানুষের কাছে যে কথা বলতে পারিনি, অবহেলা করে। আলিমিয়ার মতো এমন যন্ত্রণায় কাতর আর অনেকেই। ডট পদ্ধতিতে ওষুধ খাওয়ায় এখন সংক্রমণের আশঙ্কা না থাকা সত্ত্বেও কেবল কুসংস্কার ও ভীতির কারণে অধিকাংশের স্ত্রী ছেড়ে চলে গেছেন স্বামীকে। ফলে একাকিত্বের মধ্যেই পার করতে হচ্ছে তাদের দুঃসহ জীবন। সবাইকে সেভ আউট করে চলতেছে, কেউ আসতেছে না, শুধু মায় আছে। কি করে, মা তো আর ফালাইতে পারে না। বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ওয়ার্ডগুলো যক্ষ্মা রোগীতে পরিপূর্ণ। মাত্র 670টি শয্যা রয়েছে এই হাসপাতালে যক্ষ্মা রোগীদের জন্য। এখানে প্রতিদিন 4 থেকে 500 রোগী আসছেন চিকিৎসা নিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অসচেতনতার কারণে বিশ্বের 90 লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হচ্ছেন। একটা সময়ের মধ্যে যক্ষ্মা দেশ থেকে নির্মূল হয়ে যাবে, নির্মূল তো হয়ই নাই, বরঞ্চ এমডিআর যক্ষ্মার দ্বারা আমার বক্ষব্যাধি হাসপাতাল ভরে যাচ্ছে। যে চিকিৎসাটা দেওয়া হলো সে ঠিকমতো বুঝে নিল না যে তাকে 6 মাস টানা ওষুধ খেতে হবে, একদিন খেলো না, এরাই সমস্ত ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কাজেই তার দ্বারা যে রোগ আক্রান্ত হয়ে যা টিবি হচ্ছে তার আর ওষুধে কাজ করতেছে না। শনাক্ত না হওয়া যক্ষ্মার জীবাণু নিয়ে ঘুরে বেড়ানো রোগীরা ভয়ঙ্কর মাত্রায় ছড়াচ্ছেন এই রোগ। একজন যক্ষ্মা রোগী 20 থেকে 30 জনের দেহে যক্ষ্মা ছড়াচ্ছেন। পানি দিয়ে ছড়ায় না, খাবার দিয়ে ছড়ায় না, ছড়ায় কাশি দিয়ে। একজন মানুষের সামনে বসে কাশতেছে, যার সামনে বসে কাশতেছে সেও মনে করে না, যে কাশতেছে সেও মনে করতেছে না, অথচ এই আননোটিসড ওয়েতে যক্ষ্মা ছড়াচ্ছে। ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া বা রাতেবেলা জ্বর আসা, ঘাম দেওয়া, এগুলো আমরা টিবির লক্ষণ মনে করি। 60-এর দশকে প্রতিষেধক ইনজেকশন আবিষ্কারের পর যক্ষ্মার মহামারী রোধ করা অনেকাংশেই সম্ভব হলেও 80-এর দশক থেকে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনকে এজন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই যে আমাদের একটা অপচর্চা অ্যান্টিবায়োটিক খাওয়ার, এটির জন্য আজকে জীবাণুগুলি প্রতিরোধী হয়ে পড়েছে। মানুষের জ্ঞানের মধ্যে আনা উচিত, যদি সেই রুগী ডটের মাধ্যমে কমপক্ষে 2 সপ্তাহ ওষুধ সেবন করে তাহলে সেই রুগী থেকে যক্ষ্মার জীবাণু আর অন্য কাউকে সঞ্চালিত হবে না, সংক্রমিত করবে না। সুতরাং রুগীকে অবহেলা না করে রুগীর প্রতি যত্নশীল হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন পূর্ণমেয়াদী ওষুধ খেলে যক্ষ্মা থেকে সুস্থ হওয়া সম্ভব। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকবে। 2 জুন সংসদে উত্থাপন হবে 2016-17 অর্থ বছরের বাজেট, আকার হতে পারে 3,40,000 কোটি টাকা। ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফিরে যেতেই হবে জানিয়েছেন নরেন্দ্র মোদী। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। 2 জুন জাতীয় সংসদে উত্থাপন হবে 2016-17 অর্থ বছরের বাজেট। এর আকার হতে পারে 3,40,000 কোটি টাকা। বৃহস্পতিবার রাজধানীতে এমসিসিআইয়ের প্রাক বাজেট আলোচনায় জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবার উন্নয়ন বাজেটের আকার 1,20,000 কোটি টাকার মতো হবে বলেও তিনি জানান। অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতি বড় হচ্ছে, তাই এখন থেকে শুল্ক সুরক্ষা ছাড়া চলার অভ্যেস করতে হবে। এজন্য আগামী বাজেটে দেশীয় শিল্প খাতের জন্য সুরক্ষা কমতে পারে। তিনি জানিয়েছেন, জাতীয় বাজেট ঘোষণার পাশাপাশি এবছর বড় বড় প্রকল্পগুলোর জন্য পৃথকভাবে দেনার বাজেটও ঘোষণা করা হবে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফিরে যেতেই হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মাদারিহাটে নির্বাচনী প্রচারণা সভায় মোদী আরও জানিয়েছেন, নির্যাতনের শিকার হয়ে হিন্দু সহ যারা ভারতে আসতে বাধ্য হয়েছিলেন তাদের গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে তাদের ভারতের দালাল বলা হতো বলেও তিনি জানান। তবে যারা অবৈধভাবে ভারতে ঢুকেছে রোজগার করতে তাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে বলে মোদী জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনায় মোদী জানিয়েছেন, কলকাতায় বিবেকানন্দ ফ্লাইওভার ধসে পড়ার ঘটনায় উদ্ধার কাজে সহায়তা না করে মমতা মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। ফিফা ও এএফসি থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেয়া অর্থ দুর্নীতির মধ্য দিয়ে নিজে খরচ করেছেন এমন অভিযোগ প্রমাণ করতে পারলে জেলে যেতে প্রস্তুত বলেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে থেকে সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও আন্দোলন কমিটির অভিযোগ খণ্ডন করতে গতকাল সংবাদ সম্মেলনে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দুই মেয়াদে গত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে কাজী সালাউদ্দিন, এবার তৃতীয় মেয়াদে বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী তিনি। কিন্তু সালাউদ্দিনের স্বেচ্ছাচারিতা, দুর্নীতিতে দেশের ফুটবল আজ ধ্বংসের মুখে। এই দাবিতে নির্বাচনে সালাউদ্দিনকে ঠেকাতে মাঠে নেমেছেন সাবেক ফুটবলারদের নেতৃত্বে ফুটবল বাঁচাও জোট। সালাউদ্দিনের প্যানেলকে ঠেকাতে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে দেখা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। এই নিয়ে সংবাদ সম্মেলনে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে তার বিপক্ষে সকল অভিযোগ খণ্ডন করেছেন কাজী সালাউদ্দিন। ফিফা আমাদেরকে অডিট করে আমাদেরকে অ্যাপ্রুভেল দিয়ে গেছে। আপনি আমাকে চোর বলছেন, আমাকে ফিফা অ্যাপ্রুভেল দিয়ে গেছেন, প্রমাণ করেন। আমি তো বলছি প্রথমেই আমার স্পিচে, আমার ব্যাখ্যায়, যে আমি জেলে যেতে রাজি আছি, বাট যদি প্রমাণ না করতে পারে আমার কোনো অ্যাকাউন্ট নাই বাংলাদেশে যেখানে আমি এফসি ফিফা টাকা নিয়েছি, তাহলে ওনাদেরকে মাপটা চাইতে হবে এবং আপনাদের কর্তব্য হলো মাপটা চাওয়ানো। জাতীয় দলের ব্যর্থতার দায় স্বীকার করেছেন বাফুফে সভাপতি। তবে মানসম্মত ফুটবলার তৈরি করতে না পারায় দায়টা তিনি চাপিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব সহ বাকি ক্লাবগুলোর উপর। জেলায় ফুটবল না হওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। এই বছর ডিস্ট্রিক্টে অলরেডি 40টা ডিস্ট্রিক্টের গেম হয়েছে। আই উইল টেক দ্য ব্লেম ফর ইট। আমার ন্যাশনাল টিম খারাপ করেছে। 10 মাস ক্লাবের প্লেয়ার ক্লাবে থাকে প্লেয়ার, আমরা 1-1.5 মাস পাই। আমরা ফিট করে দিলে ক্লাব যদি ঠিকমতো তাদের মেনটেন না করে, দেন ইট বিকামস ডিফিকাল্ট। বাংলাদেশে টাকা থাকলেই চ্যাম্পিয়ন হওয়া যায়। 5 লক্ষ টাকার প্লেয়ারকে আপনারা 10 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে গেছেন। আপনার কাছে টাকা আছে, আপনি নিয়ে 20টা-30টা প্লেয়ার নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, ভেরি গুড। কিন্তু আপনি যখন ডেভেলপমেন্টের কথা বলেন তখন দুঃখটা লাগে, আপনার ক্লাব লাস্ট 7 বছরে একটা প্লেয়ারের নিউ রেজিস্ট্রেশন নাই। ফুটবলের স্বার্থে অনেক অন্যায়কে প্রশ্রয় দিলেও ভবিষ্যতে আরও কঠোর হওয়ার অঙ্গীকার করেছেন কাজী সালাউদ্দিন। নির্বাচিত হলে জাতীয় দলের জন্য আরও দক্ষ বিদেশি কোচ আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। I wanted to have a peaceful development of football. তো এখন দেখলাম এই ছাড় দিতে দিতে I made the mistake. আমি যদি ফেরত আসি এই জিনিস আর হবে না। We will change our policy of the national team. এবারই বাফুফেতে তার শেষ নির্বাচন জানিয়েছেন কাজী সালাউদ্দিন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়নির ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। তেলের পর কমবে পরিবহন ভাড়াও, তবে আবারও বাড়ছে বিদ্যুতের দাম, জানিয়েছেন মন্ত্রীরা। ভাড়া কমাতে নারাজ পরিবহন নেতারা। পুলিশের গুলিতে বাঁশখালীতে কেউ মরেনি, দাবি শিল্পমন্ত্রীর। এমপি মোস্তাফিজ দুষলেন বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান লিয়াকতকে। দক্ষিণ এশিয়াকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর। সার্ক কৃষিমন্ত্রী সম্মেলন উদ্বোধন। গুম খুনের অবসানে জুলুমবাজ সরকার হটানোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এরশাদ বললেন, ইউপি নির্বাচনে এত প্রাণহানি নজিরবিহীন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।